কাজ হলো চুরি করা। সরকারের কাজ হলো চুরি করা এবং চুরি করে মানে এমন জায়গায় নিরাপদে তারা থাকতে থাকতে নিরাপদে সরাই ফেলানো, যাতে নাকি পরে আপনি আর ধরতে পারবেন না, বলবেন ওই চোর, তাতে কী আসে যায়, মাল তো সরাই ফেলেছে। এই হলো সরকারের কাজ বেসিক্যালি। আমরা এখন পর্যন্ত যা দেখতেছি, দেখেন এই আগুনের ঘটনাটা যেটা, এটা নিয়ে এই যে আপনি একটা ক্ষতির পরিমাণে কথা বললেন, তাদের চোখে মুখে আচার আচরণে কথাবার্তায় কোথাও আপনি দেখেছেন কোনো দুঃখবোধ? যাকে আপনি বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছেন সে নিজেই আকাম কুকামের সঙ্গে জড়িত, নানাভাবে জড়িত। এবং সবসময় হয় কি জানেন, একটা ন্যারেটিভ তৈরি করা হয় সবসময়। এটা আগের গভর্নমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট। আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বিএনপি প্রতিনিধি দল গেছিল, ওখানে আগুন নিয়ে আলাপ উঠছে এবং আলাপে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোনো অন্তর্ঘাতমূলক কাজ কিনা, এটা যেন সরকার খুব সিরিয়াসলি দেখে। মানে প্রথমেই আপনি কিন্তু জিনিসটাকে অন্তর্ঘাতের দিকে ঢুকাই দিলেন। তো গবেষণা এখন যা কিছু হবে অন্তর্ঘাত শব্দটাকে কেন্দ্র করেই হবে। আপনার মনে আছে অক্টোবরে যে বিএনপি যে জনসভা কেন্দ্র করে ওই সময় একটা পুলিশকে মেরে ফেলা হয়েছিল, মানে ইট দিয়া আঘাত করে মারা হয়েছিল। ওই মুহূর্তের মধ্যে ওই সময় তো স্বরাষ্ট্রমন্ত্রী বললো কি এটা ছাত্রদলে প্রলাপন করছে। তো ও বেটা কী করে বুঝলো ওরা ছাত্রদল? ওর পিছনে কি লেখা ছিল আমি ছাত্রদল? সেই সিসিটিভি থেকে কেমন করে বুঝলো রে ভাই? ওটা বলার অর্থটা হলো তোমরা যারা তদন্ত করবা তোমরা ছাত্রদলের বাইরে আর যাবা না। সিম্পল হিসাব, কিন্তু সিম্পল। এখন তুমি অন্ধকারে বসে বসে ছাত্রদল খুঁজো, ছাত্রদল যারা করছে সবটা ধৈর্য নিয়ে ঢুকাও। অনেকে ঢুকানো হয়েছে, সব ছাত্রদল। ওটা তো ছাত্রলীগও মারতে পারতো। ফ্যাসিস্টের দোষরা করছে, এটা বিএনপি লিডাররা বলছে, আপনার মানে কী বলে এনসিপির লিডাররা বলছে এরা নাকি ফ্যাসিবাদ। তাহলে আপনার ফ্যাসিবাদ বসে বসে খুঁজেন, কাজের কাজ থেকে চলো না। আগামী দিন আরেকটা আগুন ধরবে, আবার আপনি ফ্যাসিবাদ খুঁজবেন, কোনো প্রবলেম তো নাই। তো এই যে বিষয়, এতে কোনো দায়িত্ববোধ আছে? এরা বরং চোরকে কীভাবে বাঁচিয়ে দেওয়া যায় এরা এই টেকনিক করে। আপনার বাণিজ্য উপদেষ্টাও যে বললো যে নাকি ওটা চেয়ারম্যানের বটে বিমানের, সে যে বললো কী কী ব্যবস্থা নিচ্ছে, কার কার বিমানে ভাড়া লাগবে না, ওর বাপের টাকা দিবে, ওর টাকা দিবে, এটা না আমার টাকা দিবে। একদিকে আমার তো অপচয় হইলই, আবার আমার টাকা সে দান খরচ করতেছে। কিন্তু তাহলে ক্ষতিপূরণ কোত্থেকে আসবে? তাহলে এটা তো আমি এটাই বলছি, তাহলে ওর শাস্তি হওয়া উচিত। ও পারে নাই কেন? বিমানবন্দরে এটা সিভিল এভিয়েশন ওনার আন্ডারে আছে, উনি যখন এটা পারলো না, ওনার তো সমস্যা বলবে আমি পারছি না, পারি না এটা। আমি আমার নিজের ফ্যামিলির কথা জানি। আমার শাশুড়ি একটা কলেজের টিচার ছিল, উনি পেনশনের সমস্ত টাকা নিয়ে রাখছে এক্সিম ব্যাংকে, রেখে এফডিআর করে রাখছে। ওখান থেকে যে মানে লভ্যাংশ পাওয়ার কথা, এখন লভ্যাংশ দেয় না। ওটা ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক, তো ওই জন্য ওখানে রাখছে, সে ধার্মিক মানুষ, ওই যে রাখছে। রাখার সময় এখন যে লভ্যাংশ দিতে পারবে ওটাও দেয় না। পরে একটা কার্ড ধরাই দিচ্ছে, যে কার্ড নিয়ে যান, মাঝে মাঝে এটিএম বুথ থেকে উঠেন, কারণ এটিএম বুথে 500 টাকার উপরে দিলে এটিএম বুথে কোনো টাকা নাই, আসে না রে ভাই, আপনি কী বলবেন? তো এই কাজটা কে করছে? ওই গভর্নর সাহেব প্রথমে বলছে এই ব্যাংকগুলি দুর্বল বলার সঙ্গে সঙ্গে তো মানুষ তো হুমড়িকেই পড়ছে, এই ব্যাংকে টাকা রাখা যাবে না। এই দায়িত্ব উনি নেবে, উনি বলার সময় খেলা ছিল না। উনি কী বলতেছে, ব্যাংকগুলি তো দুর্বল তো ওনারাই করছে, হয়তো উনি বলেছে আমি কই নাই, না করছেন আপনার প্রতিষ্ঠান তো করছি, আপনার প্রতিষ্ঠান তো দুর্বল হওয়ার জন্য সাহায্য করছে, যে কথা আপনি শুরুতে বললেন যে সুরমুর কী কী আছে, এত সাহায্য করছে এটাকে। এখন করার পরে এখন বলে যে দুর্বল বলে নিয়ে ওটাকে আরও শেষ করে দিল, এখন দুর্বলটাকে মৃত বানাই দিচ্ছে। আপনারা তো ডাক্তার বসে আপনারা জানেন যে রুগীর আর 2 ঘন্টা আছে, জানার পরে বলে না আশা আছে, মানে আশার কথাটা তো বলতে হয় ভাই, এই নিয়ে আসার কথা বলে। কারণটা কি জানেন? কারণ এদের কোনো দায়িত্ব নাই, এদের কোনো জবাবদিহিতা নাই। এরা চলে যাওয়ার পরে বলবো আমরা যতটুকু পারছি করছি, শেষ, আলোচনা শেষ। তোমার যে জাতির প্রতি দেশের প্রতি জনগণের সামনে আসতে হবে না। এই 5টা ব্যাংকের যত গ্রাহক, কত গ্রাহক ভাবেন তো আপনি, একটা লোকের আঘাত তুলতে পারছে না। রীতি যেটা আমরা একটা জিনিস বাংলাদেশ থেকে, আমি একটু শেষ করি, বাংলাদেশ থেকে আপনার মনে থাকার কথা, বাংলাদেশের যখন হচ্ছে রিজার্ভ চুরি হয়েছিল, গভর্নরকে ধরছে ফার্স্ট, টার্গেট করা হয়েছে গভর্নরকে। বাংলাদেশে গত 14 বছর কিংবা 16 বছর ধরেন যা কাম হয়েছে, প্রথম সিম্বলিক শেখ হাসিনা, তারপরে তার আন্ডারে বাকি সব। এখন যা হচ্ছে সিম্বলিক ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমি বলতেছি আমরা টার্গেট করবো নাকি? ইউনূসের সরকার এটা করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। ইউনূসের সরকার দেশকে সুন্দরভাবে চালাইতে পারতেছে না। আপনারা তো একইভাবে, আপনারা তো সবাইকে নাম ধরে ধরে করেন না। আপনি তো নাম ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে কথা বলেন না, বলেন যে অর্থ উপদেষ্টাকে ধরেন সবসময়, যখন সমালোচনা করেন। আমি তো আপনাদেরও ভিডিও দেখি, আমরা এভাবেই কথা বলা হয়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার, এভাবেই কথা বলা হয়। আমরা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কথা বলতেছি। এই বাংলাদেশের ইতিহাসে যে 71-এ স্বাধীন হয়েছে,
72-73 থেকে শুরু হয়েছে কম্বল চুরি, গম চুরি, দেশের চুরি। 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর বিকাল থেকে শুরু হয়েছে এই দেশ থেকে পাকিস্তানিদের ফেলে যাওয়া যে অস্ত্রশস্ত্র আছে এগুলো কীভাবে ভারতে পাচার করে নিয়ে যাবো। এই বাংলাদেশকে ভিত্তিটা আপনারা এইভাবে তৈরি করে দিয়ে আজকে আপনারা আমাদেরকে কোশ্চেন করতেছেন, এটা নিয়ে বলেন না কেন, এটা নিয়ে বলেন না কেন। আমরা যতটুকু বলতেছি সবার বিপরীতে দাঁড়িয়ে, ততটুকু আপনারা সবাই কতটুকু বলতেছে। এবং এটা অনেকেই কিন্তু বলছে, অর্থাৎ আপনি সবাই যে এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি? না, আমরা তো স্পষ্ট বলছি বাংলাদেশের যে বর্তমান একটা অনিশ্চিত অবস্থা, এই অবস্থাকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। কারণ বাংলাদেশে অনেক কিছু এখন স্থবির হয়ে আছে। 2028 ফেব্রুয়ারি নাকি 2026 ফেব্রুয়ারি? 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণটা কি, বাংলাদেশটাকে তো আমরা সবাই বাঁচাতে চাই। এই আপনি সবার কাছ থেকে একটা মতামত চেয়েছেন, একটা কি সবার টার্গেট কিন্তু বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে কথা বলব? আজকে আপনি দেখেন, এই যে নানা আপনার ব্যাংকের কথা বলেছেন, আজকে 1 বছর প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। আমরা কি ব্যাংকগুলিকে এত কথা বলার পরও কি আমরা কোনো পরিবর্তন আনতে পেরেছি? পারিনি। শুধু আমরা কিন্তু সবাই বলে যাচ্ছি, আমরা বলছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পারতেছে না। আমরা কি মানে এটা পারার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছি? করিনি। সবাই কিন্তু বলছি এই যে আমার দেশের আজকে এই যে হান্নান মাসুদরা যে আন্দোলনটা করেছিলেন, বেসিক্যালি ছিল কর্মসংস্থানের জন্য। এই 1 বছর 4 মাসে আমরা কি কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি? বরং আমি ডাটা দিয়ে আপনাকে দেখাতে পারি যে ইউনুসের 6 মাসে অনেক যত সূচক আছে সব নিম্নগামী, সব সূচক আমাদের নিম্নগামী। আপনি বিনিয়োগ বলেন, আমার দারিদ্রতা বলেন, আমার বেকারত্ব বলেন, আমার বিনিয়োগ বলেন, সকল ক্ষেত্রে আমরা নিম্নগামী। তো এই অবস্থা থেকে উত্তরণের একটা মাত্র পথ, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা, যেটা নির্বাচনের মাধ্যমে সম্ভব। আর এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে এখন যেমন কেউ দায়িত্ব নিচ্ছে না, এই আগুন কে লাগাই আমরা কেউ জানি না, কিন্তু আগুন লাগে, ঠিক আগামী দিনে বাংলাদেশের অবস্থাটা হবে এমন। এই যে হান্নান মাসুদকে আপনি একটি প্রশ্ন করলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের স্বার্থের জন্য শাপলা লাগবেই। এখানে গণতন্ত্র কোথায়? অথচ নির্বাচন গণতান্ত্রিক দাবি, তারা কোন দাবিটা আমরা করবো? নির্বাচন কমিশন সংরক্ষিত যে তালিকা, সেই তালিকা সাপ্লাই নাই। তালিকার আগেই তো নতুন সংবিধান হবে, নতুন প্রতীক হবে, সেইটা আপনি বলতে পারেন যে আমার আইন পরিবর্তন করতে হবে, আইন পরিবর্তন করা ছাড়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমাকে দিতে হবে, নাহলে আমি নির্বাচন করতে দেবো না। আমরা তো তালিকা হওয়ার আগে কোথায় যাবে বাংলাদেশ? তাহলে কোন বাংলাদেশ আমরা পরিবর্তন করতে চাই? এই যে আপনি বললেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ, আমরা সব কিছু চেঞ্জ করে ফেলবো, ঐক্যমত্য কমিশন আপনি দেখেন না, সব কিছু চেঞ্জ করে দেবো, কিন্তু আমার শাপলা তো আমার লাগবে, এখানে তো চেঞ্জে কাজ হবে না। যাই হোক, আমরা সাপ্লাই তত্ত্বে না থাকি। আমি বলছি এই জায়গাগুলি যদি আমরা ধারণ করতে না পারি, যত ঐক্যমত বলেন, যত সংস্কার বলেন, যত ফেসিস দূর করতে চান, কোনোটাই হবে না। কিছু কিছু বিষয় মানতে হবে, কম্প্রোমাইজ হবে। রাজনীতিতে এইটাই তো হলো বড় সৌন্দর্য। গণতন্ত্র কি? সবার মতামতকে শ্রদ্ধা করে আপনি এগিয়ে যাবেন, এটাই তো গণতন্ত্র। আর যদি আমি বলি যে না আমি এটা লাগবেই আমার, স্যার আমার চলবে না, সেটা তো গণতন্ত্র বলে না, সেটা তো ওই ফেসিস্ট যেটাকে আমরা বলি, বা স্বৈরাচার বলি, অথবা এক না একতন্ত্র বলি। এখন সেই জায়গায় যদি আমরা সবাই যার যার স্বার্থ নিয়ে বসে থাকি, তাহলে বাংলাদেশকে এগোবে না। মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এই যে একটু আগে আমরা শুনছিলাম যে অনেক সূচক নিম্নগামী, অনেক বিষয় আছে যে দাবিগুলি হয়তো অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না অনেকে, কিন্তু তারপরেও দলগুলি গুরুত্বপূর্ণ মনে করছে, যেমন একটা পিয়ারের দাবি, একটা শাপলার দাবি, এরকম আরও দাবি আছে। আপনার কাছে প্রশ্নটা একটু ভিন্ন জায়গায়। আমরা দেখছি সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ সরাসরি নিজেদেরকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করছেন, এবং সরকারি সংবাদ সংস্থার প্রধানকে নিয়ে একটি স্ট্যাটাস এসেছে আজকে যে তিনি নির্বাচন সংক্রান্ত এক ধরনের আচরণ করছেন, যেটা নাকি সরকারি কর্মকর্তার উচিত না। কিন্তু তিনি আবার উত্তর দিয়েছেন যে এটা স্বায়ত্তশাসিত সংস্থা, উনি কোনো বেতন নেন না সরকারের কাছ থেকে, বাসসের যিনি প্রধান। আপনি তো একজন জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কি মনে হয় যে সরকারি এরকম কোনো সংবাদ সংস্থা কিংবা ধরেন সরকারি কমিশনের চেয়ারম্যান এরকম যদি কেউ থাকেন, তারা কি বেতন না নিলে অথবা স্বায়ত্তশাসিত হলে তারা কি আসলে নির্বাচন সংক্রান্ত বা নির্বাচনে দাঁড়াবেন বা নির্বাচন নিয়ে মতামত দেওয়া এগুলো করতে পারেন? আমি ওনার স্ট্যাটাসটা দেখিনি। আপনি কার কথা বলতেছেন? মাহবুব মোর্শেদের কথা? কামাল ভাই, আমি একটু বলি, এটা চেয়ারম্যান, ইনি আসলে বেতন নেন না, এই পদটাই নাকি অবৈতনিক। চেয়ারম্যান কি যেন একটা নাম, হ্যাঁ হ্যাঁ আমি চিনি না। জি, উনি মাহবুব মোর্শেদ না, মাহবুব মোর্শেদ বেতনভুক্ত, উনি সম্ভবত ইয়ে করেছে, কিন্তু এই পদটা নাকি বাই নেচারই অবৈতনিক, সেটা বলা হয়েছে। ওটা হতে পারে, আমি আসলে এটা আমার সম্বন্ধে না, বাই নেচার এই পদে তো আগে ছিলেন তো, ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি যে ভিসি ছিলেন যিনি, উনি তো এই পদেই ছিলেন। আচ্ছা, আমি জানি, হয়তো পদ ক্রিয়েট করছে, আমি জানি না, জিনিসটা বলতে পারবো না। মানে ওই আরেফিন স্যার তো এই পদেই ছিলেন। কিন্তু আদতে কি আপনার কি মনে হয় যে এই পদগুলিতে যারা থাকেন তাদের নির্বাচনে যাওয়া উচিত না? কোনো কমিশনের চেয়ারম্যান, কোনো সংবাদ সংস্থার চেয়ারম্যান, এরকম নতুন গভর্নমেন্টের যে পদগুলো নতুন নতুন হয়েছে, সবগুলি পদে আগে তো মনে করেন আওয়ামী লীগের লোকজন ছিল,
যোগ্য অযোগ্য ব্যাপার না, তার একমাত্র যোগ্যতা হলো সে আওয়ামী লীগের চামচা হিসেবে ছিল। সবগুলিকে ঝাঁটাই বিদায় করছে, ভালোই করছে, আপদ গেছে। নতুন আপদ হিসেবে এসে জুটছে এরা সবাই হয় বিএনপির লোক নাহলে জামাতের লোক, একদম মানে আপনার নিশ্চিন্তে ধরে নিতে পারেন। এদের অন্য কোনো যোগ্যতা নাই, কিন্তু অন্য কোনো যোগ্যতার বিচারে তারা আসে নাই। হয়তো যোগ্যতা আছে, আমি জানি না, কিন্তু ওই যোগ্যতার কারণে তারা এখানে আসছে তা না, দলীয় কারণে আসছে। এখন দলীয় কারণে তারা আসার পর তারা কি দলের পারপাস সার্ভ করবে না? তারা তাই করতেছে। কিন্তু সহজ হিসাব, আপনি দেখেন যতগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে প্রায় সবারই পত্রিকা আছে, সবার পত্রিকাগুলি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাজ করে। এখন সেই ব্যবসায়ী যদি আগে শেখ হাসিনার সঙ্গে জীবনেও থাকতে চায়, মরণেও থাকতে চায়, তো তার তো একটা ঝামেলা পড়ার কথা। এখন তার প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সে কি সাংবাদিকদের নিয়ে আসে নাই? এই আওয়ামী লীগ বিএনপি লোকজনকে নিয়ে আসছে, এবং বিএনপিও তাদের সায় দিছে, হ্যাঁ তুমি যাও আমার হয়ে রক্ষা করো, আগের থেকে আমার জায়গাটাকে ঠিক করে রাখো, যাতে নাকি ঠিক থাকবো, তখন থেকে চাঁদাটা আমাকে। আমি আপনাকে স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে পারি যে বাসসের এমডি জানিয়েছেন যে বাসসের চেয়ারম্যানের পদ কোনো সরকারি পদ না, এটা সম্পূর্ণ অবৈতনিক ও সাম্মানিক পদ। বাসস চেয়ারম্যান কোনো বেতন ভাতা পান না, তার নির্বাচনী প্রচারণায় আইনগত কোনো বাধা নাই। এটা বাসসের এমডি চেয়ারম্যানের পক্ষে ঠিক আছে, জানিয়েছেন। এমডি তো চেয়ারম্যানকে রক্ষা করছে, পরে দেখা হলে পরে বলবে আপনার জন্য আমি স্ট্যাটাস দিয়েছি। সব রাজনৈতিক ব্যাপার এখানে, এখানে কোনো ভাই সাংবাদিকতা নাই, এটা বলে লাভ নাই। এখানে কোনো সাংবাদিকতা নাই, এখানে হলো মানে দলীয় হিসাবে সে তার চেয়ারম্যান, তাকে বলবে দেখছেন আপনার জন্য এটা করছি, আপনি এটা কিন্তু মনে রেখেন, সে মনে রাখবে। একসময় এই সাংবাদিক আনোয়ার দিনকে একসময় আগে বিএনপির আমলে তাকে বলা হতো সে হাওয়া ভবনের সাংবাদিক। আগামীতে তারেক রহমান সব দেশে যখন আসবে সে নিশ্চয়ই এই যোগ্যতা বলেই আমি চেয়ারম্যান হয়েছি। গত 15 বছরে আমরা আনোয়ার দিনের নাম অতটা শুনি নাই, কিন্তু আমারও ক্লোজ লোক সে, বাট সে সাংবাদিক হিসেবে বিরাট কিছু করে শুনি নাই। মূল ঘটনা ওখানে ভাই সব রাজনৈতিক, এবং যে রাজনীতির চর্চা আমরা আগে দেখেছি, মোশাররফ ভাই এখানে আসেন, ওনারাও সেই রাজনীতির চর্চাই করতেছেন এখন পর্যন্ত। আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যে লোক তারা বসাই দিচ্ছেন, অথবা বলবেন আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আপনি প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করা মানে কি আপনার সায় আছে না, ওই মানে এই আন্দোলন এবং বিপ্লবের আগে যারা প্রতিবাদ করে নাই তারা দোষর, কিন্তু এখন যারা প্রতিবাদ করছে না তারা গণতন্ত্র এবং অন্যান্য কারণে প্রতিবাদ করছে না, কারণ সামনে গণতন্ত্র আসতে হবে। তো আমরা একটু শরীফ ভাইয়ের কাছে যাই। শরীফ ভাই, একটা কিন্তু বড় অভিযোগ এসেছে যে নিয়োগ কিংবা পদায়ন এইসব ক্ষেত্রে আগের মতোই পছন্দ, নিজের লোক, এগুলাই দেখা হয়েছে। যে কথার ভিত্তিতে আন্দোলন হয়েছিল যে কোটা নয় মেধা এবং স্বজনপ্রীতি নয় যোগ্যতা, তো সেই জায়গায় না থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এক ধরনের দলের সাথে সম্পৃক্ততা অথবা ব্যক্তির সাথে সম্পর্ক, সেই সবের ভিত্তিতেই কিন্তু পদায়নগুলি হলো। সেই সবের ভিত্তিতেই মানুষজন দেশে বিদেশে পোস্টিং পাচ্ছে, চাকরি পাচ্ছে, চুক্তিতে নিয়োগ পাচ্ছে, এবং এটা নিয়েও সংশয় আছে যে আগামী নির্বাচিত সরকার তাদেরকে রাখবে নাকি রাখবে না। আপনার কি মনে হয় কেন আমরা একটা বিপ্লবী সরকার বলছি, একটা কি বলবো অভ্যুত্থানের সরকার বলছি, কিন্তু তারা অভ্যুত্থানের মূল স্পিরিট যোগ্যতা এবং মেধার জায়গায় না থেকে পরিচয়, জেলা, সখ্যতা, স্বজন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এইগুলোকে মূল্য দিয়ে তারা এই বিভিন্ন জায়গাতে পদায়ন করলেন। এবং স্বাস্থ্য বিভাগের কথা আমি বলতেই চাই না, সম্পূর্ণ রাজনৈতিক পদায়ন হয়েছে। আগেও হতো, আওয়ামী লীগ করতো, আর এখন যেটা হয়েছে একই জিনিস। ধন্যবাদ। আমি আপনাকে 142টা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারবো যে শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, রাষ্ট্র এবং সরকারের চরিত্রের গুণগত কোনো পরিবর্তন হয়নি, হয়তো 19 থেকে 20। কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি প্রকাশ্যে বলেছেন যে সরকারি পদগুলো বিএনপি এবং জামাত মিলে তারা ভাগাভাগি করে নিয়েছে। যদি ওই জায়গা থেকে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি তো সরকারে এই পদায়নগুলো তো সরকার করেছে, আপনি তখন কি করেছিলেন। আমাদের যেহেতু বাক স্বাধীনতা আছে, আমরা এই প্রশ্নগুলো করতে পারি না। আমাদের এতক্ষণ ধরে যে আমরা আলোচনাগুলো করলাম, আলোচনাগুলো আমি তো সরকার বলে কিছু দেখি না, আপনি দেখেন কিনা আমি জানি না, এবং দেখলে আপনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন প্রকাশ্যে। আমি দেখি, কারণ আমরা না হলে সমালোচনা আলোচনা কাকে নিয়ে করছি। আপনি একটু আগে দেখা গেল 2 দিন আগে একজন উপদেষ্টা বললেন আমরা ভারতের সাথে 11টা চুক্তি বাতিল করেছি, সবাই হাততালি, আরে একটা বীর সরকার আমরা পেয়েছি। একটু আগে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে বোগাস কথা, মাত্র একটা বাতিল করছে। তো এই যে প্রতারণাটা আপনি করলেন গত একটা দিন, একজন উপদেষ্টাকে এই কাজটি করতে পারেন? একটা মিথ্যা তথ্য দিয়ে আপনি দেশের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করলেন, এটিকে আপনি করতে পারেন? এটি কি প্রথম করেছেন? না, এর আগে আপনি 1.5 লাখ রোহিঙ্গাকে ঈদের আগে বাড়ি পাঠিয়ে দেব হাইপ তুলেছিলেন। আপনি বিডাকে দিয়ে কি ধরনের একটা পৃথিবীর সবথেকে ভালো ইংরেজি বলতে পারে একজনকে নিয়ে এসে একটা কয়দিন সারা দেশের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিলেন। কোনো আওয়াজ আছে? না। সরকার এই জিনিসগুলো একটুও চিন্তা করে না, তার কোনো ভাবনার মধ্যে নেই।
মিরপুরে 16 জন মানুষ পুড়ে মারা গেল। আমি তো সবাই আপনার কাছে জিজ্ঞেস করি, পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর আমাদের তখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে ছিলেন, তিনি ছুটে গেলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন। আর এই 16 জন মানুষ মারা যাওয়ার পর সরকারের একজন মানুষের কি যাওয়া উচিত ছিল না এই মানুষগুলোর স্বজনের কাছে? আমি তো জানি এই পরিবর্তনে এই 16 জন মানুষের তাদের অংশগ্রহণ আছে এবং তাদের উপরে ভিত্তি করে আপনারা পাওয়ারে বসেছেন। এবং আমি আপনাকে বলতে পারি, জুলাই ব্যাপারী নামে যে শব্দটি ব্যবহার হচ্ছে এখন, এই শব্দটি আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা যায়, কারণ আপনারা মানুষকে যেটা বলছেন সেটি করছেন না। আমাদের প্রধান উপদেষ্টার কি একবার যাওয়া উচিত ছিল না? মাইলস্টোন পুড়ে গেল, একবার কি যাওয়া উচিত ছিল না? আমি তো মনে করি রোম থেকে ফেরার পর তার প্রথম উচিত ছিল এয়ারপোর্ট থেকে নেমে মিরপুরের ঘটনাস্থলে যাওয়া। আমি সরকারের কাছে, আমি তো গুণগত পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনকে আমি দেখছি। এয়ারপোর্ট নিয়ে আপনারা কথা বলছেন, আপনার মনে আছে 1.5 মণ সোনা কাস্টমসের হারিয়ে গেল। কেন সরকার এত কিছু নিয়ে তদন্ত করে, এই তদন্তটা কেন হয় না? 1.5 মণ সোনা, এটা কি রাষ্ট্রের সম্পদ না? তো এই যে জায়গা দিতে পারি, এখন তো কেজিতে এই যে জায়গা গ্রামে হয় মনের হিসাব বুঝতে পারে না। আপনি রাষ্ট্রটা কোথায়, সরকারটা কোথায়? একটা রাজনৈতিক দল সমাবেশে দাঁড়িয়ে বলে আমাদের কাছে উপদেষ্টারা কাদের সাথে টেলিফোনে কথা বলে, সেই জিনিস আমাদের কাছে আছে। রাজনৈতিক দল, সরকার সরকার এমন একটা অসহায় হয়ে পড়েছে এবং একটা ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। সে বলতে পারছে না যে আমার সহকর্মীদের টেলিফোন কল রেকর্ড তুমি কোন অধিকার বলে এবং কোথা থেকে রেকর্ডটা তুমি সংগ্রহ করেছো। তাহলে সরকারের মধ্যে কারা আছে? সরকারের মধ্যে কতগুলো সরকার আছে? এই ধরনের সরকার আছে, সেটা আমরা দেখছি। তো এই ধরনের একটা অবস্থা নিয়ে এই দেশটা যে খুব ভালো কিছু পরিবর্তন হবে, আমি সেই স্বপ্নটা দেখি না। কারণ জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, এটি বেদখল হয়ে গেছে। শহরের কিছু বিদেশি শিক্ষায় শিক্ষিত, বিদেশি ভাবনায় উদ্বুদ্ধ কিছু মানুষের হাতে এখন জুলাই, তারা ওই যে এটা করছে সেটা করছে। এই ঢাকা শহরে 25,000 মানুষ সুইপার সকালবেলায় রাস্তা ঝাড়ু দিতে আসে, আপনি কোনো আলোচনার মধ্যে তাদের কথা শোনেন? এই ঢাকা শহরে 6 লাখ নির্মাণ শ্রমিক আছে, তাদের কোনো আলোচনা কি সরকারের কোনো ভাবনার মধ্যে আসে? গার্মেন্টস শ্রমিকের ভাবনার মধ্যে আসে? আমরা একটু জাহিদের কাছে যাই এবার। জাহিদ, আপনি একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, প্রসঙ্গ যে আমি একটা স্ট্যাটাসের কথা বলেছিলাম যে 1-2 বছর আরও সরকার ক্ষমতায় থাকবে। পাশাপাশি এখন যে আলোচনাটি হচ্ছে, শরীফ বলছেন যে সরকার কোনো দেখতে পাচ্ছেন না। আপনি নিশ্চয়ই সরকারকে দেখতে পান, আমি কিন্তু পাই। হয়তো কাজ করছে না, আপনি বলেছেন যে অ্যাকশন নাই, কিন্তু সরকার তো আছে, কারণ নানান জায়গাতে তারা হাজির হন কিন্তু আবার সরকার হিসেবে, যেমন বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তারা হাজির হন।